Today, we are going to discuss the Code of Civil Procedure 1908. The Code of Civil Procedure 1908, 1908, 1908 সালের দেওয়ানি কার্যবিধি। আমাদের এই যে দেওয়ানি কার্যবিধি মূলত মানুষের সত্ত্বের বা অধিকার সম্পর্কীয় যে অভিযোগ তার নিষ্পত্তির যে মাধ্যম, যে বিচারালয় বা বিচার কার্যর যে পদ্ধতি, সেটা সাধারণত দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অর্থাৎ 1908 সালে এই দেওয়ানি কার্যবিধির মাধ্যমে এটার সমাধান হয়ে থাকে। 1908 সালের এই দেওয়ানি আইনটি 1859 সালে ফার্স্ট কোডিফাইড হয় বা সংবিধিবদ্ধ হয়। পরবর্তীতে 1908 সালে এই আইনটি পাশ হয়। 1908 সালের 21 মার্চ অর্থাৎ 21 মার্চের 21 তারিখ এটি 1908 সালের অর্থাৎ 1908 21 মার্চ দিস অ্যাক্ট ইজ পাসড। সর্বপ্রথম এটি পাশ করা হয় এই আইনটি 1908 সালের 21 মার্চ তারিখে, এবং এই আইনটি কার্যকরণ করা হয় কেম ইনটু ফোর্স অর এনঅ্যাক্টেড 1909 সালের 1 জানুয়ারি। এই আইনটি সংশোধন করা হয়, সর্বশেষ সংশোধন হয় 2017 সালের 25 জানুয়ারি। আমাদের 1908 সালের এই আইনটি সর্বশেষ যে সংশোধন করা হয় 2017 সালের 25 জানুয়ারি। এখানে সেকশন 89 ক অর্থাৎ সেকশন 89A মধ্যস্থতার ক্ষেত্রে লিগাল এইড অফিসার উইল বি ইনক্লুডেড, অর্থাৎ যেখানে লিগাল এইড অফিসার এই মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। এটি সংশোধিত হয় 2017 সালের 25 জানুয়ারি। সর্বশেষ সংশোধনীতে এটা আনা হয় যে সেকশন 89A অর্থাৎ 89 ক ধারা পরিবর্তিত হয়ে এখানে ক ধারা যুক্ত হয়। সেখানে বলা হয় যে মধ্যস্থতার ক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার সংযুক্ত হবে। এই দেওয়ানি কার্যবিধি আমাদের একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল, দ্য আদার নেম অ্যাডজেক্টিভ ল। এখানে অ্যাডজেক্টিভ ল বলে, আবার প্রসিডিউরাল ল, উভয়ই অর্থই হচ্ছে পদ্ধতিগত আইন। মূলত এই আইনটি অ্যাজ লাইক অ্যাজ দ্য পেনাল কোড 1860 related to the Code of Criminal Procedure 1898। 1898 সালের যে ফৌজদারি কার্যবিধির সাথে 1860 সালের দণ্ডবিধির যে সম্পর্ক, এখানে দেওয়ানি কার্যবিধির সাথে সুনির্দিষ্ট প্রতিকার আইন
দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে দেওয়ানি কার্যবিধির ঠিক একই সম্পর্ক, যে সম্পর্ক দণ্ডবিধির সঙ্গে 1860 সালের দণ্ডবিধির সাথে এখানে 1898 সালের ফৌজদারি কার্যবিধির যে সম্পর্ক, অর্থাৎ 1898 সালের ফৌজদারি কার্যবিধি অধীন এখানে দণ্ডবিধি 1860 সালের কার্যকরণ করা হয়ে থাকে বা সেটাকে কার্যকরণ সম্পন্ন করা হয়। ঠিক তেমনিভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে কার্যকরণ এটা সম্পন্ন হয়ে থাকে দেওয়ানি কার্যবিধি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অর্থাৎ 1908 সালে দেওয়ানি কার্যবিধির মাধ্যমে। মূলত দেওয়ানি কার্যবিধিতে মোট ধারার সংখ্যা বা সেকশন আছে 158টি 158 এবং আদেশের সংখ্যা যে নাম্বার অফ অর্ডার্স 51, 51টি আদেশ আছে এবং 158টি ধারা আছে। অসংখ্য এখানে বিধি বা উপবিধি রয়েছে। সাধারণত ধারাসমূহ পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন হয়ে থাকে পার্লামেন্ট বা জাতীয় সংসদের মাধ্যমে এবং আদেশ বা রুল এগুলো আদেশ এবং রুল এগুলো পরিবর্ধন পরিমার্জন সংযোজন বিয়োজন নতুন প্রণয়ন হয়ে থাকে পার্লামেন্টের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে। তাহলে ধারাসমূহ পরিবর্তন হয় পার্লামেন্টের মাধ্যমে বা ধারার কোনো সংযোজন বিয়োজন ঘটাতে হলে বা নতুন কোনো আইন প্রণয়ন করতে গেলে এখানে আর্টিকেল 65 এ ধারা মতে জাতীয় সংসদ সাধারণত এই ধারা পরিবর্তন বা আদেশ অর্ডার রুলস পরিবর্তন করে থাকে 65 এ আর্টিকেল অনুসারে বা অনুচ্ছেদ অনুসারে। এবং সুপ্রিম কোর্ট সাধারণত 122 ধারা মতে এই যে আদেশ এবং নিয়ম বিধি এগুলো প্রণয়ন করে থাকেন করতে পারেন। তার জন্য একটা কমিটি গঠিত হয় 6 সদস্য বিশিষ্ট 6 মেম্বার্স উইথ 6 মেম্বার্স 6 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়, যে কমিটির মধ্যে 3 জন থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতি। এই 3 জন আর সুপ্রিম কোর্টের বিচারপতির ভিতর থেকে একজনকে অবশ্যই এখানে ডিস্ট্রিক্ট জজ হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সুপ্রিম কোর্টের চলমান 2 জন আইনজীবী এখানে যুক্ত হবেন। আর একজন থাকবেন হাইকোর্ট বিভাগের অধস্থন যে ডিস্ট্রিক্ট লেভেলের যে জজ তাদের ভিতর থেকে একজন থাকবেন। অর্থাৎ এই যে আইন প্রণয়ন কমিটি এই আইন প্রণয়ন কমিটিতে 6 সদস্য বিশিষ্ট এখানে কমিটি হবে। দ্য কমিটি উইল বি কনসিস্টেড অফ 6 মেম্বার্স এবং এই 6 জন মেম্বারদের ভিতরে সদস্যের ভিতরে 3 জন থাকবেন সুপ্রিম কোর্টের আইনজীবী, তার ভিতরে একজন থাকতে হবে ডিস্ট্রিক্ট জজের 3 বছরের অভিজ্ঞতা এবং 2 জন অ্যাডভোকেট থাকবেন চলমান অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে প্র্যাকটিসরত এবং একজন হাইকোর্ট বিভাগের অধস্তন যে কোর্ট যে জজ কোর্ট এই জজ কোর্টের একজন বিচারক থাকবেন। মোট 6 সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে এই আদেশ বা আইন প্রণীত হয়ে থাকে এই সুপ্রিম কোর্টের মাধ্যমে। অবশ্য বাংলাদেশ এখনো পর্যন্ত এই প্র্যাকটিসটি বাস্তবায়ন করে নাই, অর্থাৎ কোনো নতুন কোনো আইন এই সুপ্রিম কোর্টের মাধ্যমে প্রণীত হয় নাই, কোনো আদেশ বা রুল এখানে প্রণীত হয় নাই।
তাহলে সুপ্রিম কোর্ট আমাদেরকে এই যে 123 ধারা মতে কমিটি গঠিত করে আইন প্রণয়নের জন্য কমিটি গঠন করতে পারেন, যে কমিটি গঠনের যে অধিকার বা পাওয়ার এটা এক্সারসাইজ করেন সাধারণত এই 123 ধারা মতে, এবং এই যে রুল প্রণয়ন করেন এটা 122 ধারা মতে, কিন্তু কমিটি গঠন করেন 123 ধারা মতে। দেওয়ানি কার্যবিধি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর অ্যাক্ট 1908 বর্ণিত আছে যে সুপ্রিম কোর্ট 122 ধারার ক্ষমতা বলে আদেশেও রুল প্রণয়ন করতে পারেন, কিন্তু এই রুল প্রণয়ন করতে গেলে যে কমিটি গঠিত হয় সেটা হবে 123 ধারা মতে, 6 সদস্য বিশিষ্ট কমিটি। বলো। দেওয়ানি কার্যবিধি সাধারণত দেওয়ানি প্রকৃতির মামলা পরিচালনা করে থাকে, অর্থাৎ অধিকার সম্বন্ধীয় বা সত্ত্ব সম্পর্কীয়, পদ, অধিকার বা সত্ত্ব, এই সত্ত্বের বিচার হয়ে থাকে এই দেওয়ানি কার্যবিধির মাধ্যমে। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন সাধারণত এই দেওয়ানি কার্যবিধির অধীনেই আমাদের বিচার কার্য সম্পন্ন হয়, যেমন সত্য প্রচার, এখানে টাইটেল শুট বা এখানে ডিক্লারেশন, এখানে রেকটিফিকেশন অফ দলিল বা ডকুমেন্টস, এখানে দলিল সংশোধন, দলিল বাতিল, নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন, পারপিচুয়াল ইনজাংশন, অর্থাৎ চিরস্থায়ী যে নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা টেম্পোরারি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ম্যান্ডেটরি ইনজাংশন, সাধারণত এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের যে অধীন অ্যাক্টের যে আইন, এটা সাধারণত দেওয়ানি কার্যবিধির মাধ্যমে এটা হয়ে থাকে। সুতরাং দেওয়ানি কার্যবিধি মূলত একটি পদ্ধতিগত আইন। এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা তত্ত্বগত আইন। এই তত্ত্বগত আইনটি প্রয়োগ হয় এই দেওয়ানি কার্যবিধির মাধ্যমে। সুতরাং দেওয়ানি কার্যবিধি আমাদের জমিজমা, সত্য প্রচার, এখানে অধিকার নির্ণয় করা, এই দাবি এবং এখানে যে অধিকার, সামাজিক অধিকার, এই অধিকার, দাবি এবং সত্য নিয়ে যে বিচার কার্য পরিচালিত হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকেই বলা হয় দি কোড অফ সিভিল প্রসিডিওর 1908 সালের দেওয়ানি কার্যবিধি। আমাদের এই দেওয়ানি কার্যবিধি থেকে সাধারণত অনেক প্রশ্ন হয়ে থাকে। এখানে 20 মার্কস আমাদের যে এমসিকিউ পরীক্ষা হয় বার কাউন্সিল, ইম্পর্টেন্ট সাবজেক্ট, বাস্তব জীবন ও প্র্যাকটিক্যাল লাইফেও এটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। সুতরাং আমাদের এর যে ইতিহাস, এর যে ফাংশন, আমাদের এই যে দেওয়ানি কার্যবিধিতে 5টি শিডিউল আছে। এই শিডিউলের ভিতরে 2টিকে বাতিল করা হয়েছে, 3টি শিডিউল বর্তমানে কার্যকরণ আছে। এই শিডিউলগুলো ভিতরে বর্ণিত আছে মামলা কোথায় এবং কোন আদেশ এবং নিয়মের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটু কথা বলা দরকার যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলো অনেকটা ঠিক এখানে তত্ত্বগত আইনের সমষ্টি,
কিন্তু আদেশ ও রুলগুলো এগুলো মূলত প্রসিডিওরাল বা এখানে পদ্ধতিগত আইনের আওতায় পড়ে। সুতরাং পদ্ধতিগত আইন সাধারণত আদেশ এবং রুল এটা নিয়েই আমাদের পদ্ধতি পরিচালিত হয়। রুলে বর্ণিত আছে, আদেশে বর্ণিত আছে কোথায় কিভাবে আমাদের মামলা করতে হবে এবং মামলার ফলাফল কী হবে এটা সাধারণত ধারায় বর্ণিত থাকে। এবং আমাদের যে এসআর অ্যাক্ট আছে, অ্যাক্টের মাধ্যমে আমরা আমাদের প্রতিকার পেয়ে থাকি এই দেওয়ানি কার্যবিধির যে পদ্ধতিগত আইনের মাধ্যমে আমরা বিচার সম্পন্ন করে থাকি। সুতরাং দেওয়ানি কার্যবিধির সাথে সাথে এসআর অ্যাক্টটাও আমাদের সম্মিলিতভাবে পড়া উচিত, কারণ দেওয়ানি কার্যবিধির সাথে এসআর অ্যাক্টের সম্পর্ক ঠিক একইভাবে আমাদের যে দণ্ডবিধি 1860 সালের আইনের সাথে আমাদের ফৌজদারি কার্যবিধি 1889 সালের যে ফৌজদারি কার্যবিধির সাথে ওই একই সম্পর্ক। অর্থাৎ বিচার প্রক্রিয়া, বিচারের ফলাফল পেয়ে যাই আমরা ফৌজদারি কার্যবিধির মাধ্যমে। কী দণ্ড হবে সেটা বর্ণিত থাকে, অপরাধের যে বিষয়টা বর্ণিত থাকে এখানে দণ্ডবিধিতে। ঠিক তেমনি এসআর অ্যাক্টে অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনে সাধারণত কী কী প্রতিকার আমরা পাব, কিন্তু কীভাবে পাব এইটা বর্ণিত থাকে দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইন। আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।